আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ সহজে সমাস শিখির চতুর্থ দিন। এর আগে আমরা অন্যান্য সমাসগুলো দেখে এসেছি, পড়ে এসেছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝতে থাকো বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেব। আজ আমি পড়াবো অব্যয়ীভাব সমাস এবং বলি যে এখনো যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করনি তারা 2021-এ 90% অ্যাভাব নাম্বার পেতে শুধু আমার চ্যানেলটি ফলো করবে। আর তোমাদের যা প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে করবে। প্রশ্ন তোমাদের খোঁজার কোনো প্রয়োজন নেই, আমি সমস্ত রেডি করে দেব, শুধু মুখস্থ করবে তোমরা। তো দেখো, অব্যয়ীভাব সমাস বললেই প্রথমে একটা কথা আমরা পাচ্ছি অব্যয়। তাহলে একবার যদি আমি দেখে নিই যে অব্যয় পদ কাকে বলে, যে পদের লিঙ্গ পুরুষ বচন ভেদে কোনো রকম পরিবর্তন ঘটে না, তাকেই আমরা অব্যয় পদ বলবো। এবং এই অব্যয় পদ হবে, এই যে অব্যয়ীভাব সমাস, সেই সমাসের পূর্বপদ, পরপদ হবে বিশেষ্য এবং পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, তাকেই আমরা বলবো অব্যয়ীভাব সমাস। তাহলে একবার দেখে নিই অব্যয়ীভাব সমাস কাকে বলে। অব্যয়ীভাব সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ অব্যয় এবং পরপদ বিশেষ্য, কিন্তু পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। দেখো, এই প্রসঙ্গে বলি যে মাধ্যমিক পরীক্ষায় কখনো অব্যয়ীভাব সমাস কাকে বলে এটা আসবে না, বা এ ধরনের কোনো প্রশ্ন আসে না। এটা আমি বলছি তা নয়, তোমরা যদি বিগত বছরের কোশ্চেন দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা একবার প্রশ্নগুলো খুলে দেখে নেবে, তাহলে কিন্তু সঠিক পথে হাঁটতে পারবে যে কি ধরনের প্রশ্ন আসে। যেমন প্রশ্ন আসবে যে সমাসবদ্ধ পদটি দেওয়া আছে, তোমাকে ব্যাসবাক্য সহ ভেঙে সেই সমাসটি কি সমাস সেটা লিখতে হবে। প্রশ্ন এই ধরনেরই আসে। তাহলে দেখো, আমি একটা বাক্য বলি, হ্যাঁ। আহা অতি নিরক্ষর বেফি অনুপ্রতি যথাযথ উৎসাহ উপস্থিত হোক, এই লাইনটা মুখস্থ রাখবে। এই লাইনটা যদি মুখস্থ থাকে তাহলেই অব্যয়ীভাব সমাস চোখ বন্ধ করে করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এটা কেন মুখস্থ করতে বলছি বলি যে দেখো, আমরা আলোর 7টা রং জানার জন্য কি মুখস্থ করি? বেনি আসহ কলা। তার থেকে আমরা বুঝতে পারি বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা। এই নামগুলো যেমন আমাদের আর কষ্ট করে মুখস্থ করতে হয় না, তেমনি আমরা যখন দেখব যে কোনো সমাসবদ্ধ পদ দেওয়া আছে, কোনো শব্দ দেওয়া আছে যার সামনে আ, হা, অতি, নির, বে, ফি, অনু, প্রতি, যথা, উপ, এই উপসর্গগুলো আছে, তখন আমরা এটা অব্যয়ীভাব সমাস বলেই ধরে নেব। যেমন আমি উদাহরণের সাহায্যে তোমাদের এগুলো দেখিয়ে দিচ্ছি, যার ফলে তোমাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে। শুদ্ধ মুখস্থ করতে হবে এইটুকু, এটা মুখস্থ করে নেবে, আর মুখস্থ করার কোনো কিছু প্রয়োজন নেই। এবং অব্যয়ীভাব সমাস একদম জলবৎ তরলং। দেখো, প্রথমে আ, এই উপসর্গটির কথায় আসি। আ, ঠিক আছে, এই উপসর্গটা দিয়ে দেখো, তোমাকে কোনো শব্দ যদি দিয়ে দেয় যার সামনে আ কথাটি আছে, তখন আমরা এটাকে কিভাবে ভাঙবো? দেখো, আমি দেখিয়ে দিচ্ছি যে যদি বলি মরণ পর্যন্ত, কারোর সঙ্গে যদি বলা হয় আমি তোমার সঙ্গে আমরণ থাকবো, তার মানে মৃত্যু পর্যন্ত, যতদিন না আমার মরণ হচ্ছে ততদিন আমি তোমার সঙ্গে থাকবো, তাহলে কি হবে? মরণ পর্যন্ত আমরণ। ঠিক আছে, দেখো এই যে আমি যেটা বললাম, এই দেখো আ শব্দে, এই শব্দটা দিয়ে দেবে তোমাকে মাধ্যমিকে, তোমাকে ভাঙতে হবে। তাহলে এই যে প্রথম শব্দটায় আ পেলাম, তখনই কিন্তু আমি বুঝে যাব যে এটা অব্যয়ীভাব সমাস। হ্যাঁ, যেমন আরো উদাহরণ দেখো, যদি বলি কণ্ঠ পর্যন্ত, কি হবে? আকণ্ঠ। ঠিক আছে,
যদি বলি জন্ম পর্যন্ত, জন্ম পর্যন্ত, বলো কি হবে? হ্যাঁ, একেবারে ঠিক, এটা হবে আজন্ম। এবং দেখো প্রতি ক্ষেত্রে সমাসবদ্ধ পদের সামনে কিন্তু আ আছে, তাহলে কি বোঝাচ্ছে? এই এই উপসর্গটা বাদ দিয়ে কতটুকু পড়ে থাকছে দেখো, মরণ। তাহলে এই যে শব্দ উপসর্গটি বাদ দিয়ে যেটুকু পড়ে থাকবে তার সঙ্গে পর্যন্ত লাগালেই আমরা এটা ভেঙে ভাঙতে পারবো। দেখো বাকি থাকলে কি থাকছে? মরণ। তাহলে মরণের পরে কি বসাবো? পর্যন্ত। মরণ পর্যন্ত আমরণ, কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, জন্ম পর্যন্ত আজন্ম। হ্যাঁ, আর একটা বেশ ইম্পর্টেন্ট আসে যেটা, সেটা দেখো আমি লিখিয়ে দিচ্ছি। পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, এটা কি হবে? আপাদ মস্তক, আপাদ মস্তক। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, মনে রাখবে, পরীক্ষায় এই ধরনের আসে। তাহলে পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক। এর পরেরটায় যদি আমরা দেখি, পরেরটায় দেখেছি আহা, তার মানে হা। এই হা শব্দটা যদি আমরা সমাসবদ্ধ পদে দেখতে পাই তাহলে জানবো আমরা এটা অবৈভাব সমাস। এই হা উপসর্গ। দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? যদি বলি ভাতের অভাব, ভাতের অভাব, তাহলে কি হবে? হা ভাত। ঠিক আছে, তারপরে ঘরের অভাব, ঘরের অভাব, এটা হবে হা ঘর। বোঝা গেল? তাহলে দেখো এই হা শব্দটা যদি সমাসবদ্ধ পদে দেওয়া থাকে, এই শব্দ যদি দেওয়া থাকে, তারপর তোমাকে যদি সমাস ভাঙতে দেয়, তখন কি করবে? হা শব্দটাকে বাদ দেবে। এই যে শেষে সমাসবদ্ধ পদের শেষে যেটা আছে সেটা হয়ে যাবে পূর্বপদ, এর সঙ্গে র বিভক্তি যোগ হবে এবং অভাব শব্দটি থাকবে, তাহলেই হয়ে যাবে। দেখো ভাত, এর সঙ্গে র বিভক্তি যোগ হচ্ছে, ভাতের অভাব। ঘর, হা ঘর, হাটাকে বাদ দিয়ে দিলে হা উপসর্গ, পড়ে থাকলো ঘর, তাহলে এর সঙ্গে এর বিভক্তি যোগ হবে, ঘরের অভাব, হা ঘর। বোঝা গেল? এরপরে দেখো কি ছিল? আহা অতি, তাহলে এর পরেরটা আমরা পাচ্ছি অতি উপসর্গ। অতি উপসর্গ যোগে দেখো কি আসবে? উপসর্গটার নাম হচ্ছে অতি। ঠিক আছে, এই অতি উপসর্গে যদি আমরা দেখি তাহলে দেখব কি আছে। উদাহরণ হিসাবে দিচ্ছি, দেখো মানবকে অতিক্রম করে, মানবকে অতিক্রম কি হবে? মানবকে অতিক্রম হবে অতি মানব। আমরা কোনো কোনো মানুষকে বলি যে উনি তো মানুষ নন, উনি অতি মানব। তাহলে এই যে মানব, এর সঙ্গে কে যোগ হবে, তারপর অতি শব্দটি, অতিক্রম শব্দটি আসবে, তাহলে হবে অবৈভাব সমাস। তাহলে অতি শব্দ যদি আমরা দেখি তাহলে মানব শব্দটিকে প্রথমে নেব, তারপর অতি থাকলেই যেটা পরে পড়ে থাকবে পরপদের মতো সেইটা সমাসবদ্ধ পদের পরের অংশটুকুকে আমরা নেব, তারপরে কে বিভক্তি যোগ করে অতিক্রম শব্দটি লিখব, তাহলে আমরা সমাসটা ভাঙতে পারবো। তারপরে দেখো লৌকিককে অতিক্রম করে, লৌকিককে অতিক্রম কি হবে? আমরা অতি লৌকিক বলি কথাটি, তাহলে এটা হবে অতি লৌকিক, অতি লৌকিক। ঠিক আছে, তাহলে অতিটা আমরা পেলাম। তারপরে কি আছে দেখো, চলে আসি আহা অতি নিরক্ষর বেশি। এখানে আমরা নীরের নিচে দাগ দিয়েছিলাম, এবার আমরা পাচ্ছি নীর উপসর্গটি। দেখো নীর দিয়ে কি আসবে? নীর, এটা দিয়ে আমরা কি পাবো?
দেখো আমরা নিরামিষ কোনো হোটেলে খেতে গেলে আমিষ খাবেন, নিরামিষ খাবেন, এই ধরনের কথা জিজ্ঞেস করা হয়। তাহলে নিরামিষ যখন খাচ্ছি তখন মাছ মাংসের অভাব থাকছে, তাই তো? তাহলে কি হবে এটা? আমিষের অভাব। আমিষের অভাব সমান নিরামিষ। বোঝা গেল? ঠিক আছে। অক্ষর জ্ঞানের অভাব। আমরা নিরক্ষর লোকজন দেখতে পাই, তাদের অক্ষর জ্ঞান আছে? অক্ষর জ্ঞান নেই। তাহলে অক্ষর জ্ঞানের অভাব কি হবে? নিরক্ষর। বোঝা গেল? এরপরে পেয়েছি নিরক্ষর বে আর ফি। এবার বে উপসর্গটাকে নিয়ে আমরা দেখব কি পাবো। দেখো বে, বে উপসর্গটাকে যদি দেখি তাহলে যদি আমরা বলি অনেক সময় যে বেকসুর খালাস পেয়েছে, তাহলে এই যে বেকসুর মানে কসুরের অভাব। কসুরের অভাব সমান বেকসুর। ঠিক আছে। তারপরে দেখো যদি বলি মানানের অভাব, অনেক সময় না মানালে আমরা কি বলি? মানানের অভাব বলি, বেমানান হয়েছে, তার মানে ঠিক মানায়নি, তাকে আমরা বলবো বেমানান। মানানের অভাব সমান বেমানান। ঠিক আছে। বন্দোবস্তের অভাব, বেবন্দোবস্ত। বন্দোবস্তের অভাব, অনেক সময় সবকিছু আয়োজন থাকলেও বন্দোবস্ত করা হয় না ঠিক রকম, সেজন্য বলা হয় বেবন্দোবস্ত। বেবন্দোবস্ত। তাহলে দেখো এই যে বে শব্দটা থাকলেই আমরা বুঝে যাব যে এটা অবয়ভাব সমাস। এবং বে এর পরে যেটুকু পড়ে থাকছে দেখো কসুর, কসুরের সঙ্গে এর বিভক্তি যুক্ত হবে এবং তারপরে অভাব শব্দটি যোগ হলেই আমরা ব্যাস বাক্যে ভাঙতে পারবো। কসুর মানে হচ্ছে বের জায়গায় বসাবো কসুরের অভাব, এই যে বেটা বাকি থাকবে, কসুরের অভাব, কসুর এর সঙ্গে এর বিভক্তি যোগ হবে এবং তারপরে অভাব যোগ হবে, তাহলেই হবে বেকসুর। এরপরে আমরা কি পাচ্ছি? এর পরে ছিল ফি। ঠিক আছে, তোমরা দেখবে শব্দটা ওখানে ছিল ফি। তাহলে হবে ফি উপসর্গটাকে যদি আমরা নিই তাহলে দেখো কি হবে? ফি এরপরে ফি উপসর্গটা আমরা পাচ্ছি। বেফি ছিল, বেফি প্রতি, তাহলে বেফি। ফি উপসর্গে যদি ফি থাকে তাহলে কি হবে? দেখো শনে শনে। ঠিক আছে, শন মানে বছর, আমরা ফি বছর কথাটা বলি, তাই না? তাহলে দেখো কি হবে? ফি শন। ঠিক আছে, আমি শনের জায়গায় যদি ধরো বছরই বলে দিই তাহলে দেখো শন শব্দের অর্থও কিন্তু বছর। যদি বলি দেখো বছরে বছরে, বছরে বছরে, তাহলে এটা কি হবে? ফি বছর। ফি বছর এই শব্দটা কিন্তু তোমাদের পরিচিত, তাই না? মাসে মাসে, মাসে মাসে, তাহলে কি হবে? ফি মাস। বোঝা গেল? তাহলে দেখো ফি শব্দটি যদি শব্দের প্রথমে থাকে তাহলে তারপরে যেটা থাকবে সেটাকে আমরা দ্বিত্ব করব, দুবার বসাবো এবং এ বিভক্তি বসাবো। শনে শনে ফি শন, বছরে বছরে ফি বছর। হ্যাঁ, মাস ফি মাস, তার মানে ফিটাকে বাদ দেবো, মাস, এখানে এ বসাবো, এ বিভক্তি বসিয়ে মাসে মাসে ফি মাস। তারপরে কি ছিল তাহলে? নিরক্ষর বেফি অনু প্রতি। তাহলে এরপরে কি পাবো? অনু। তাহলে এর পরের উপসর্গ পাচ্ছি আমরা অনু। ঠিক আছে, অনু দেখো যদি আমরা বলি যে, উদাহরণ দিচ্ছি, দেখো গ্রহণের যোগ্য। গ্রহণের যোগ্য কি হবে? অনুগ্রহ। ঠিক আছে, তারপরে রূপের যোগ্য। রূপের যোগ্য
এটা কি হবে? অনুরূপ। অনুরূপ। এরকম ভাবেই একটু অন্যরকম হচ্ছে, দেখো, রাগের পশ্চাৎ, রাগের পশ্চাৎ সমান অনুরাগ। ঠিক আছে। স্মরণের পশ্চাৎ কি হবে? অনুসরণ। স্মরণের পশ্চাৎ এটা হবে অনুসরণ। তাহলে দেখো, শব্দের সামনে যদি অনু শব্দটি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অব্যয়ীভাব সমাস হবে। এরপরে ছিল বেশি, অনু, প্রতি। তাহলে এরপরে দেখো প্রতি উপসর্গটাকে আমরা নিচ্ছি। প্রতিটা কি হবে দেখো, উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো, দানের বিপরীত। দানের বিপরীত কি? প্রতিদান বলে না, আমি এটা দিচ্ছি প্রতিদানে, এটা পেলাম, এটা হচ্ছে প্রতিদান। হ্যাঁ, তারপরে দেখো হিংসার বিপরীত। হিংসার বিপরীত কি বলো? একদম ঠিক, প্রতিহিংসা। প্রতিহিংসা, তাই তো? আরেকটা লিখে দিই, এরকম তোমরা নিজেরাই লিখতে পারবে, দেখবে। ক্রিয়ার বিপরীত কি হবে? ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। আমি আর লিখছি না, এরকম লিখতে পারবে, কুলের বিপরীত প্রতিকূল। হ্যাঁ, তাহলে এরপরে কি ছিল? তাহলে এক্ষেত্রেও দেখো, প্রতি উপসর্গটা বাদ দিলে তাহলে কি থাকলো? দেখো, এই যে এই শব্দটা দেওয়া থাকবে পরীক্ষায়, তোমাকে ভাঙতে হবে। তুমি প্রতি এটা দেখেই বুঝতে পারবে যে এটা অব্যয়ীভাব সমাস। তাহলে কি থাকলো? দান শব্দটা পড়ে থাকলো। এই যে দান শব্দটা আছে এর সঙ্গে র বিভক্তি মানে বসাবে, তাহলে দানের তারপরে লিখবে বিপরীত। দানের বিপরীত প্রতিদান। প্রতিবাদ দিয়ে দিলে কি থাকলো? হিংসা। এখানে র বিভক্তি যোগ হবে, হিংসার বিপরীত। প্রতি ক্ষেত্রেই দেখো তাই হবে, প্রতিক্রিয়া। প্রতিবাদ দিলে কি থাকলো? ক্রিয়া। ক্রিয়ার সঙ্গে র বিভক্তি যোগ হবে, ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। ঠিক আছে। এবার কি ছিল? দেশি, অনুপ্রতি, যথাযথ উৎসাহ উপস্থিত হোক। তাহলে এরপরে আমরা কি পাবো? যথা শব্দটি উপসর্গটি পাবো। যথা। যথা দিয়ে আমরা কি পেলাম? দেখো, যথা উপসর্গটা যদি দিই তাহলে দেখো আমরা বলি যে আমরা যথাসাধ্য চেষ্টা করব। তার মানে সাধ্যকে অতিক্রম না করে। সাধ্যকে অতিক্রম না করে, এটা তাহলে কি হবে? যথাসাধ্য। ঠিক আছে। অর্থকে অতিক্রম না করে। অর্থকে অতিক্রম না করে কি হবে বলো? যথার্থ। যথার্থ। ঠিক আছে। তারপরে দেখো, রীতিকে অতিক্রম না করে, এটাও কি হবে? যথা রীতি হলো। এরকম একইভাবে আমরা বলতে পারি যে শক্তিকে অতিক্রম না করে, তাহলে কি হবে? শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি, তাই তো? তাহলে এইভাবে দেখো, এখানে আমরা কি পাচ্ছি? যে যথাটাকে আমরা যথাসাধ্য এরকম থাকলে এই যে যথাটিকে আমরা বাদ দিচ্ছি, বাদ দেওয়ার পরে কি পেলাম? কি থাকছে তাহলে? সাধ্য। এই যে সাধ্য, এই সাধ্যর সঙ্গে আমরা কে বিভক্তি লাগাবো, তাহলে কি হবে? সাধ্যকে তারপরে হবে অতিক্রম না করে।
তাহলে সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য। একই রকম ভাবে তাহলে দেখো আমি কি বলেছিলাম যে যথা এই শব্দটা যখন শব্দের সঙ্গে থাকবে তখনই তুমি বুঝতে পারবে যে এটা অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, তাহলে এখানেও দেখো যথার্থ, তার মানে যথা বাদ দিলে কি থাকছে অর্থ, যথা যুক্ত অর্থ, যথার্থ, তাই তো। তাহলে এখানে কি হচ্ছে অর্থ, অর্থকে অতিক্রম না করে। যথা থাকলে শব্দটা তাই হবে। এই যে যথার পরে কি আছে রীতি, তাহলে রীতি এর সঙ্গে কে যুক্ত হবে, রীতিকে অতিক্রম না করে যথারীতি। এরপরে কি পাবো উপ, উপ এই উপসর্গটিকে দিয়ে আমরা কি পাচ্ছি দেখো, আমরা যখনই করব তখন উদাহরণ দেখো, যদি বলি ক্ষুদ্র গ্রহ, কি বলবো, ক্ষুদ্র গ্রহকে আমরা উপগ্রহ, তাই তো, ক্ষুদ্র গ্রহ উপগ্রহ, তাই তো, ক্ষুদ্র শাখা উপশাখা, ক্ষুদ্র শাখা উপশাখা। তারপরে দেখো ক্ষুদ্র নদী উপনদী, ক্ষুদ্র নদী উপনদী। ঠিক আছে, এভাবেই লিখতে পারি ক্ষুদ্র জাতি উপজাতি। তাহলে কি হচ্ছে দেখো যে এখানেও দেখো এই উপ যেটাকে আমরা বসাচ্ছি উপসর্গ, উপটিকে বাদ দাও, এই তাহলে এটা কি হবে, তারপরে কি থাকছে গ্রহ। তাহলে প্রতি ক্ষেত্রেই এই উপর জায়গায় ক্ষুদ্র কথাটি ব্যবহার হবে। ঠিক আছে, যখন ব্যাস বাক্যে আমরা ভাঙবো তখন এটা তো এদিকটা তো দেওয়া থাকছে না, এদিকটা বন্ধ, তোমাকে শুধু এই শব্দটা দেবে। যখনই তুমি উপ দেখবে জেনে যাবে উপ আছে, তার মানে এটা অব্যয়ীভাব সমাস, এবং উপটাকে তুমি বাদ দিলে উপর জায়গায় শুধু ক্ষুদ্র বসাবে, তাহলেই হয়ে যাবে যে ক্ষুদ্র গ্রহ উপগ্রহ, ক্ষুদ্র শাখা উপশাখা, ক্ষুদ্র নদী উপনদী। তাহলে বোঝা গেল ওই একটি বাক্য যদি তোমরা মুখস্থ রাখতে পারো তাহলেই অব্যয়ীভাব সমাস হয়ে যাবে। আশা করি তোমাদের বলেছিলাম যে সমাসটা খুব সুন্দর বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। কেমন লাগছে আমাকে কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নিজেরা তো করবেই, বন্ধুদেরকেও বলবে আমার সাথে থাকতে। তোমরা সবাই ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও।